নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো ওপার বাংলার ছবি বরবাদ সিনেমাটাকে নিয়ে, যেটা আমি অনেক দিন আগেই দেখেছিলাম, কিন্তু আমি রিভিউ করিনি। তার কারণ হচ্ছে, আমি যেভাবে সিনেমাটাকে দেখেছিলাম আমি চাইনি সেটাকে নিয়ে রিভিউ করার। এবং আমি একটা পোস্টও করেছিলাম যে আমি ইন্ডিয়াতে থেকেই দেখে নিয়েছি ছবিটা। তো অনেকে থেকে না আবার কমেন্ট করে যে দাদা তুমি লিঙ্কটা দাও, আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। এবং একটা স্পাইসি একটা সিনেমাকে নিয়ে যদি আমি সেটাকে সাপোর্ট করে যদি লিঙ্ক দিই, তো সেটা আমাদের পক্ষে করাটা উচিত নয়। সেই কারণে আমি সেটাকে নিয়ে রিভিউ করিনি। আমি জাস্ট একটা পোস্ট করেছিলাম এবং সেখানে সেরকম কমেন্ট দেখার পরে আমি পোস্টটা ডিলিটও করে দিই। কিন্তু তারপরে দেখলাম অনেকে ভিউজের জন্য সিনেমাটা রিভিউ করে দেয়। এবং আমার সত্যি কথা, আমি যখন দেখেছিলাম সিনেমাটা, আমার মনে হয়েছিল যে এই সিনেমাটা বড় বাজেটের সিনেমা, এটা হলে গিয়ে দেখলে আরও বেশি এন্টারটেনমেন্ট পাওয়া যেত। কিন্তু যেভাবে ছবিটাকে স্পাইরেসি করানো হয়েছে, যেভাবে মানুষজনের হাতে হাতে চলে গেছে, আমার বিশ্বাস এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই ছবিটা দেখে ফেলেছে। তাই মনে করলাম যে না, এখন তাহলে রিভিউটা করে দিই। কারণ অনেকেই রিভিউ করে দিয়েছে, ইন্ডিয়াতে থেকে যারা রয়েছে তারা অনেকেই রিভিউ করে দিয়েছে। বিশেষত যারা বড় বড় চ্যানেল রয়েছে তারা পর্যন্ত রিভিউটা করে দিয়েছে। এবং হল প্রিন্ট একটা ছবি দেখে রিভিউ করাটা আমার মনে হয়েছিল যে উচিত না। তাই সেই কারণে আমি মানে আমি নিজেই সেটাকে রিভিউ করিনি। তো যাই হোক, সেসব কথা যদি সাইডে রাখি এবং আমি যদি ছবিটা সম্পর্কে বলি, ছবিটা দেখে যদি আমি এক কথায় বলি, ছবিটা আমার বেশ ভালো লেগেছে। আমি তুফান দেখে যেরকম আমি মজা পেয়েছিলাম, তুফান দেখে যেরকম আমি এনজয় করেছিলাম, বরবাদ দেখার পরও আমি সেরকমই মজা পেয়েছি। বিশেষত তার থেকে বেশি মজা পেয়েছি। একটা কমার্শিয়াল মাস সিনেমার মধ্যে যেরকম এলিমেন্ট থাকার দরকার, সেই সব রকম এলিমেন্টই বরবাদ সিনেমার মধ্যে রয়েছে। যদি শাকিব খানের পারফরমেন্স বলতে হয়, শাকিব খান নিজেকে আপডেট করছে। একজন সুপারস্টার, সে কেন নিজেকে সুপারস্টার তাকে মনে করা হয়, এপার বাংলাতেও অনেকে রয়েছে। তো তারা যদি সময়ের সাথে সাথে যদি নিজেকে চেঞ্জ না করে, নিজেকে যদি না পাল্টায়, তাহলে তাদের ক্রেজটা কমবেই। কিন্তু শাকিব খানকে দেখে বোঝা গেল, এই যে তার যে বরবাদ সিনেমা, তার যে পারফরমেন্স আলাদা লেভেলের, নেক্সট লেভেলের আমার মনে হয়েছে। তিনি তার সবটা দিয়ে দিয়েছে, কোনো জায়গাতে খামতি রাখেনি। খুব ছোট ছোট জায়গাগুলোকেও তিনি খুব ভালো করে নোটিস করেছে, খুব ভালো করে সেই জায়গাগুলোকে কাজ করে। যেমন তিনি খুব ড্রাগ অ্যাডিক্টেড, এখানে আমরা ট্রেলারে দেখেছিলাম খুব ড্রাগ অ্যাডিক্টেড। তিনি সবসময় একটা হাতের একটা অঙ্গভঙ্গি করেন, নেশার একটা অঙ্গভঙ্গি করেন। সেই জায়গাগুলো খুব ছোট ছোট জায়গা, যেগুলো হয়তো খেয়াল না করলে বা সেই জায়গাগুলোকে যদি ফোকাস না করা হতো, তো অনেকেই হয়তো বুঝতে পারবে না বিষয়গুলো। কিন্তু তিনি সেই জায়গাগুলোকে খেয়াল করেছেন, এই জায়গাগুলোকে করেছেন। এবং তার পারফরমেন্স নিয়ে কোনো কথা বলা যাবে না। তার পারফরমেন্স একদম সেরা, টপ নচ পারফরমেন্স দিয়েছে তিনি দিয়েছেন। এবং তার পাশাপাশি অনেকের পারফরমেন্স আমার ভালো লেগেছে। মিশা সওদাগর, যাকে যে কটা সিনেমা আমি টুকটাক দেখেছি তার, তিনি খুব লাউড অভিনয় করেন। কিন্তু এখানে তার যে অভিনয়টা আমি দেখলাম, তিনি একটা লাউড অভিনয় নয়, তার একটা বাবার চরিত্র। পাওয়ারফুল একজন ব্যক্তি, পয়সা পয়সা রয়েছে, সব কিছুই করতে পারে। তো এখানে তার অভিনয়টা লাউড নয়, খুব ঠিকঠাক অভিনয় মনে হয়েছে আমার। এবং জিল্লু বলে যে ক্যারেক্টারটা রয়েছে, আহ, তার তাকে কাইন্ড অফ ওই শাকিব খানের ছায়ার মতো। জিল্লুর যে ক্যারেক্টারটা, শাকিব খানের কষ্ট হলে সেই জায়গাগুলো তার মুখের এক্সপ্রেশনগুলো দেখানো হচ্ছে অনেক। জিল্লু ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছে আমার। জিল্লু ক্যারেক্টারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তো জিল্লু ক্যারেক্টারটা বেশ ভালো। এবং শেষে বলতে হয়, টলিউডের রানী মুখার্জি, ইদিকা পালের কথা। আমি জাস্ট ভাবি মেয়েটা খুব লাকি। এই অভিনেত্রীকে আমার খুব লাকি মনে হয়। তার কারণ হচ্ছে, তিনি যেরকম যেরকম স্ক্রিপ্টগুলো পাচ্ছেন, তার শুরুটা হলো প্রিয়তমা দিয়ে। প্রিয়তমাতে সেই ভুলভাল ইংরাজি বলা একজন মেয়ে, এবং সেই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা জায়গা ছিল, এবং তার পারফরমেন্সও সেই জায়গাটা খুব ভালো ছিল। তারপরে খাদানে খুব বেশি জায়গা পায়নি, কিন্তু খাদান করেছে। এবং এখন যে বরবাদে করেছে, বরবাদে তার জায়গাটা অনেকটাই ভালো। তাকে কিন্তু একটা শোপিসের মতো কিন্তু কাজ করায়নি, তাকে কিন্তু একটা ভালো জায়গা দেওয়া হয়েছে। এবং সে কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে। এই জায়গায় কিন্তু গল্পের মধ্যে টুইস্ট আছে, সেটা কিন্তু ইদিকা পালই নিয়ে আসে। ইদিকা পালের যে ক্যারেক্টারটা, গল্পে কিন্তু সবাই নেগেটিভ চরিত্র, ইদিকা পালও কোথাও গিয়েই নেগেটিভ না। ইদিকা পাল একদম পজিটিভ চরিত্র, তার একটা রিভেঞ্জ টাইপের আসে। এবং সবটা আমি বলে দিতে চাই না, যারা দেখবে তারা হয়তো দেখেনি, তারা হয়তো দেখবে। তো ইদিকা পালের চরিত্রটা বেশ ভালো। তার চরিত্রের মধ্যে কিছু জিনিস রয়েছে যার জন্য তাকে সোফি হিসাবে ব্যবহার করা হয়নি। কমার্শিয়াল সিনেমাতে যেভাবে মেয়েদেরকে সোফি হিসাবে ব্যবহার করা হয়,
একটা সুন্দরী মেয়েকে রেখে দেওয়া হলো, সিনেমা হিট, এরকম একটা ব্যাপার। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা নয়, তাকে কিন্তু পারফরমেন্স করতে হয়েছে, তাকে কিন্তু ভালো মতো একটা জায়গা দেওয়া হয়েছে। তো গল্প সম্পর্কে যদি ছোটো করে বলি, এটা পুরোটা একটা নেগেটিভ চরিত্র, সবাই এখানে মোটামুটি নেগেটিভ, ইদিকা পাল ছাড়া। এবং এখানে শাকিব খানের যে চরিত্রটা, সে পুরো ড্রাগ অ্যাডিক্টেড থাকে, যত রকমের বাজে কাজ থাকে, রেপিস্ট, যত রকমের বাজে কাজ থাকে সবটাই করে। এবং তার সাথে যখন নিতু বলে যে ক্যারেক্টারটা ইদিকা পাল যে প্লে করছে, তো তার সাথে যখন দেখা হচ্ছে, সে নিজেকে চেঞ্জ করার ট্রাই করে, এবং যেটাকে বলে ভালোবাসার জন্য ট্রাই করে। এবং তার পরবর্তীতে কী হচ্ছে, এবং এই নিতু যে ক্যারেক্টারটা, তার মধ্যে সে কেন রিভেঞ্জ নিচ্ছে, কী কারণে রিভেঞ্জ নিচ্ছে, সেটা জানতে গেলে তোমাকে পুরো সিনেমাটা দেখতে হবে। এখানে জিউ সেনগুপ্ত রয়েছে। জিউ সেনগুপ্তকে খুব বেশি জায়গা দেওয়া হয়নি। জিউ সেনগুপ্তের আমরা একটা ক্লিপ দেখেছিলাম, যেখানে জিউ সেনগুপ্তের জন্মদিনে তাকে ডেডিকেট করা হয়েছিল, মে আই কাম ইন বলে। তো ওই ক্লিপটা যখন আসে, আমার মারাত্মক লাগে। আমি যখন মোবাইলে দেখছি, এবং আমি ভাবছিলাম এইগুলো যখন সিনেমা হলে যদি দেখতাম মানে অনেক মানুষই চিৎলাতো, অনেক মানুষই হাততালি দিত। এমন এমন এলিমেন্ট রয়েছে, যার জন্য আমি প্রথমেই বললাম যে এই সিনেমাটা সিনেমা হলে দেখলে খুব বেশি মজা হতো। ওটিটিতে দেখেও খুব বেশি মজা হবে বলে আমার মনে হয় না। এটা পুরোপুরি সিনেমা হলে দেখার মতো একটা সিনেমা, কেন সব মাস এলিমেন্টগুলো রয়েছে এই সিনেমার মধ্যে। এবং জিউ সেনগুপ্ত যখন ওই ঢুকলো, সেই যে মে আই কাম ইন বলে, তো ওই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এবং ওখানে আরেকটা ডায়লগ রয়েছে যে যদি থাকে নাসিবে, আপনি আপনি আসিবে। তো এটা আমি যদি ভুল না করি, এটা মহানগরের সিনেমার ডায়লগ। তো এই ডায়লগটা যখন জিউ সেনগুপ্ত দিচ্ছে, তাকে ভালো লাগছে, মানে জিউ সেনগুপ্তকে আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। জিউ সেনগুপ্তকে মানে যেভাবে ইউজ করেছে ভালো লেগেছে, কিন্তু আরেকটু বেশি ইউজ করতে পারলে আরেকটু বেশি ভালো লাগতো। মানে জিউ সেনগুপ্ত একটা পাওয়ারফুল অ্যাক্টর, তো জিউ সেনগুপ্তকে যদি আরেকটু বেশি জায়গা দেওয়া হতো বেশ ভালো লাগতো। এবং তারপরে অনেকক্ষণ পরে জিউ সেনগুপ্ত আসেই মোটামুটি 50 মিনিটের পরে, এবং তারপরে প্রায় 1 ঘন্টার হবে না, মানে 1.5 ঘন্টা পরে, 1 ঘন্টা 40 মিনিটের পরে আবার জিউ সেনগুপ্ত মানে আসে। তো জিউ সেনগুপ্তও বেশ, মানে যেটুকু তাকে জায়গা দেওয়া হয়েছে, তিনি ভালো পারফরমেন্স করেছে। এবং শেষে যখন একটা ফাইটিং সিকোয়েন্স আছে, সেই জায়গাটার কথা যদি বলি, সেখানে যদি একটু হ্যান্ড টু হ্যান্ড হতো, একটু যদি আরেকটু বেশি ফাইটিংটা মানে জিউ সেনগুপ্তের সাথে যদি হতো, বেশ ভালো লাগতো, কিন্তু সেটা নেই। তো এই সিনেমার আমার এই জিনিসগুলো পজিটিভ লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। যদি বলি নেগেটিভ কিছু, তো নেগেটিভ বলতে গেলে এখানে কিছু জিনিস নেগেটিভ লেগেছে। সেটা হচ্ছে কিছু ভিএফএক্সের কাজ নেগেটিভ লেগেছে, কেন সেটা যদি আরেকটু যত্ন নেওয়া হতো ভালো হতো। কেন এটা বলাটা খুবই আমাদের ক্ষেত্রে হয়তো খুব সহজ, কিন্তু যারা বানাচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো সহজ না। তার কারণ হচ্ছে যে বাজেট নিয়ে বানানো হয়েছে, এটা অনেক বড় বাজেট একটা সিনেমা, যেটা প্রচুর মানে অনেক অর্থ দিয়েই করেছে, অনেকটাই খেটেছে। তো ছোটো ছোটো যে ভুলগুলো হয়েছে, সেগুলো জাস্ট নর্মাল, মানে আহ, এটা তো একটা বলিউডের মতো সিনেমা সাথে কম্পেয়ার করলে চলবে না, বা একটা অনেক বড় সিনেমার সাথে কম্পেয়ার করলে চলবে না। কিন্তু এটা যদি বাংলাদেশের প্রেক্ষাপট দিয়ে চিন্তা করি, তাদের প্রিভিয়াস যে ছবিগুলো হতো সেদিক থেকে যদি চিন্তা করি, তাহলে এটা একদম ঠিকঠাক একটা কাজ। তো তাও বলি যে ভিএফএক্সের কাজগুলো একটু কম হয়েছে, যেখানে ইন্তেকাব দিনারকে যখন কাটবে, যে একটা মেশিন দিয়ে যখন কেটে ফেলবে ঝপ করে, তখন একটা দু হাত গানা হয়ে যাচ্ছে, সেই জায়গাটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভিএফএক্সের কাজটা দুর্বল। লাস্টে একটা সিকোয়েন্স আছে, যেটা হচ্ছে আহ, অস্ত্র দিয়ে মারবে, ফাইটিং হবে, সাকিব খান কোথাও গিয়ে একটা ফেক জিনিস মনে হচ্ছিলো, ফেক মনে হচ্ছিলো। তো ওই দু একটা জিনিস। এবং শেষে যদি বলি, মানে এখানে এই সিনেমাটা ট্রুলি ইন্সপায়ার্ড বাই মানে অ্যানিমেল থেকে অনেক কিছু জিনিসই রয়েছে, যেগুলো অ্যানিমেল থেকে নেওয়া হয়েছে। এবং সেটা আমার মনে হয় না যে খুব একটা খারাপ, মানে কোনো একটা ভালো সিনেমা থেকে যদি ইন্সপায়ার্ড হয়ে আর একটা কিছু তৈরি করা যায়, তো আমার মনে হয় না সেটাকে কপি বলা যাবে, ইন্সপায়ার্ড বলা যেতেই পারে। এবং সেটা ডিরেক্টর নিজেও স্বীকার করেছে। তো আমার ওভারঅল ছবিটা আমি মজা পেয়েছি, ওভারঅল ছবিটা আমার ভালো লাগে। গানগুলোর কথা বলা হয়নি, গানগুলো যদি বলি, এখানকার এই মিউজিকগুলো অনেকটাই ভালো, মিউজিকগুলো রাখা হয়েছে। যখন সাকিব খান ঢুকছে, সাকিব খানের জন্য একটা আলাদা রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, যখন জিউ সেনগুপ্ত ঢুকছে তখন জিউ সেনগুপ্তের জন্য আলাদা রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, সেটা বেশ ভালো। এবং যে গানগুলো, দ্বিধা গানটা আমার খুব পছন্দের একটা গান, তারপর নিঃশ্বাস গানটা সেটা খুব ভালো। তারপরে হচ্ছে একটা গান গেয়েছে, নোবেল একটা গান গেয়েছে, সেই গানটা খুব ভালো। তো গানগুলো বেশ ভালো, গানগুলো যখন আইটেম সংটা যেটা আছে সেটাও চাঁদ মামা সেই গানটাও খুব ভালো। তো গানগুলোর ওপরও খুব করা হয়েছে। ছোটো ছোটো কিছু ভুল যেগুলো, সেগুলো আস্তে আস্তে ঠিক হবে, কেন ইন্ডাস্ট্রি বাড়লে আস্তে আস্তে এই ভুলগুলোও ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা জানো তোমাদের কার কার কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।